বন্ধুরা, আপনার কি খাবার খেলেই পেটের ডান পাশে ব্যথা হয়, গ্যাস, বুক জ্বালা, বমি বমি ভাব? আপনি হয়তো ভাবছেন এটা শুধু অ্যাসিডিটি, কিন্তু সাবধান, অনেক সময় এই সাধারণ গ্যাসের পিছনেই লুকিয়ে থাকে গল ব্লাডার স্টোন। আর সবচেয়ে ভয়ের বিষয় হলো, বেশিরভাগ মানুষ তখনই বুঝতে পারেন যখন হঠাৎ অসহ্য ব্যথা শুরু হয় আর ডাক্তার সরাসরি বলেন অপারেশন করতে হবে। আমি ডাক্তার অলোক দেবনাথ। আজকের ভিডিওটিতে জানবেন গলস্টোন আসলে কেন হয়, কোন গলস্টোন বিপজ্জনক, সব ক্ষেত্রেই অপারেশন লাগে কিনা, ন্যাচারাল উপায়ে স্টোন কমানোর পিছনের সত্যিটা কি, আর গলব্লাডার কেটে বাদ দিলে ভবিষ্যতে শরীরের কি প্রভাব পড়তে পারে। ভিডিওর শেষের এই অংশটা বিশেষভাবে গুরুত্বপূর্ণ, কারণ এখানে আমি বলবো অপারেশনের পর অনেক মানুষ যে সমস্যাগুলো অনুভব করেন সেগুলি কেন হয়। তাই ভিডিওটি এক মুহূর্ত স্কিপ না করে শেষ পর্যন্ত অবশ্যই দেখুন। চলুন প্রথমে আমরা শুরু করি আমার চেম্বারে আসা একজন রোগীর ঘটনা দিয়ে। রাত তখন প্রায় 2টো। হঠাৎ তীব্র ব্যথায় বিছানা থেকে উঠে বসেন 46 বছরের শর্মিলা দেবী। পেটের ডান দিকটা যেন কেউ ভিতর থেকে মোচড় দিয়ে চেপে ধরেছে। প্রথমে তিনি ভাবলেন গ্যাস, 1 গ্লাস গরম জল খেলেন, তারপর অ্যান্টাসিড খেলেন, কিন্তু ব্যথা কমলো না, বরং কয়েক মিনিটের মধ্যে ব্যথাটা পিঠের দিকে ছড়িয়ে গেল। বমি বমি লাগছে, ঘাম হচ্ছে, শ্বাস নিতেও কষ্ট হচ্ছে। শেষে যখন হাসপাতালে নিয়ে যাওয়া হলো, ডাক্তার রিপোর্ট দেখে বললেন আপনার গলব্লাডারে একাধিক স্টোন হয়েছে। সবচেয়ে ভয়ের বিষয় কি জানেন? এই স্টোন একদিনে তৈরি হয়নি, মাসের পর মাস, বছরের পর বছর চুপচাপ শরীরের ভিতরেই তৈরি হয়েছে। আর শরীর বারবার ওয়ার্নিং দিয়েছে, কিন্তু আমরা সেগুলিকে ভেবেছি গ্যাস, অ্যাসিডিটি এবং বদহজম। আপনারা যদি এই ছবিটির দিকে ভালো করে লক্ষ্য করেন, আপনারা দেখতে পাবেন আপনাদের শরীরের লিভারের ঠিক নিচে সবুজ রঙের ছোট্ট একটি থলির মতন অঙ্গ আছে। এটির নাম গলব্লাডার বা পিত্তথলি। অনেকে ভাবেন এটা খুব একটা গুরুত্বপূর্ণ না, কিন্তু আসলে গলব্লাডার হলো ডাইজেশন সিস্টেমের একটি ইন্টেলিজেন্ট স্টোরেজ ট্যাঙ্ক। লিভার সারাক্ষণ বাইল তৈরি করে। এই বাইল হলো এক ধরনের ডাইজেস্টিভ ফ্লুইড, যেটা বিশেষ করে ফ্যাটি ফুড হজম করতে সাহায্য করে। কিন্তু লিভার থেকে বের হওয়া বাইল সবসময় ইন্টেস্টিনে যায় না, গলব্লাডার সেটাকে জমিয়ে রাখেন, এটাকে ঘন করে। তারপর যখন আপনি তেল মশলাযুক্ত খাবার খান, তখন গলব্লাডার সংকুচিত হয়ে বাইল বের করে দেয়, ঠিক যেন রান্নাঘরের স্টোরেজ ট্যাঙ্ক। এই পর্যন্ত সবই ঠিক ছিল, কিন্তু সমস্যা শুরু হয় তখন যখন বাইলের ভিতরের কম্পোজিশনের ব্যালেন্সটা নষ্ট হয়ে যায়। একটা সহজ উদাহরণ দেই। ভাবুন আপনি 1 গ্লাস জলে এত বেশি চিনি মিশিয়ে দিলেন যে জল আর সেটা ডিজলভ করতে পারছে না, তখন কি হবে? নিচে ক্রিস্টাল জমতে শুরু করবে। গলব্লাডারের ভিতরেও ঠিক একই ঘটনা ঘটে। বাইলের মধ্যে থাকে কোলেস্টেরল, বাইল সল্ট, বিলিরুবিন, মিনারেলস এবং ওয়াটার।
স্বাভাবিক অবস্থায় এগুলো পারফেক্টলি ব্যালেন্সড অবস্থায় থাকে, কিন্তু যখন কোলেস্টেরলের পরিমাণ বেড়ে যায় এবং বাইল সল্টের পরিমাণ কমে যায়, গলব্লাডার ঠিক মতন এমটি হয় না, তখন বাইল ঘন হতে শুরু করে। তারপর ছোট ছোট ক্রিস্টাল তৈরি হয়, প্রথমে বালির দানার মতন, তারপর ধীরে ধীরে একে অপরের সাথে লেগে বড় বড় স্টোন তৈরি হয়। সবচেয়ে আশ্চর্যের বিষয়, এই পুরো প্রসেস চলতে পারে বছরের পর বছর, আর অনেক মানুষ বুঝতেই পারেন না। এই গলস্টোন মূলত 3 ধরনের হয়ে থাকে। এক, কোলেস্টেরল স্টোন, যা সবচেয়ে কমন। প্রায় 80% ক্ষেত্রেই এই ধরনের স্টোন হয় যখন বাইলের মধ্যে কোলেস্টেরলের পরিমাণ বেশি হয়ে যায়, তখন ইউলুইস কোলেস্টেরল স্টোন তৈরি হয়। 2, পিগমেন্ট স্টোন। এগুলি সাধারণত কালো বা ব্রাউন রঙের হয়। যখন বিলিরুবিন বেশি তৈরি হয় তখন এই স্টোন হতে দেখা যায়। বিশেষ করে লিভার ডিজিজ, ব্লাড ডিসঅর্ডার, ক্রনিক ইনফেকশন থাকলে এই ধরনের স্টোন হওয়ার ঝুঁকি বাড়ে। 3, মিক্স স্টোন। অনেক সময় কোলেস্টেরল, ক্যালসিয়াম আর বিলিরুবিন একসাথে মিশে মিক্স স্টোন তৈরি হয়। এখন প্রশ্ন, কারা সবচেয়ে বেশি ঝুঁকিতে থাকেন? ডাক্তারদের মধ্যে একটা টার্ম খুবই ফেমাস, 4F, ফিমেল, 40, ফ্যাট, ফার্টাইল। অর্থাৎ মহিলা, 40 বছরের বেশি বয়স, ওভারওয়েট এবং হরমোনাল চেঞ্জ। এই গ্রুপের মানুষদের গলস্টোন হওয়ার রিস্ক সব থেকে বেশি। তবে শুধু এদের নয়, আরো যাদের রিস্ক বেশি, যাদের ডায়াবেটিস আছে, যাদের ফ্যামিলি হিস্ট্রি আছে, যারা ফিজিক্যালি অ্যাক্টিভ করেন না। একটা বিষয় খুব গুরুত্বপূর্ণ, অনেকে ওজন কমানোর জন্য হঠাৎ না খেয়ে ডায়েটিং শুরু করেন, কিন্তু র্যাপিড ওয়েট লস গলস্টোন হওয়ার রিস্ক বাড়াতে পারে, কারণ তখন লিভার বাইলের মধ্যে বেশি বেশি পরিমাণে কোলেস্টেরল ছাড়ে। শরীর আগে থেকেই ওয়ার্নিং দেয়, গলস্টোন হঠাৎ অ্যাটাক করে না, শরীর আগে থেকেই সিগন্যাল দেয়। যেমন অয়েলি ফুড খেলেই অস্বস্তি, পেট ফাঁপা, ডান পাশে পেইন, বুক জ্বালা, নসিয়া, পিঠ কাঁধে ব্যথা। অনেকে এগুলিকে অ্যাসিডিটি ভেবে ইগনোর করেন, কিন্তু যখন স্টোন বাইল ডাক্টে আটকে যায় তখনই শুরু হয় সিভিয়ার অ্যাটাক। কখনো জন্ডিস, কখনো ইনফেকশন, কখনো প্যানক্রিয়াসও আক্রান্ত হতে পারে। এখন প্রশ্ন হলো, স্টোন ধরা পড়লে কি অপারেশনই একমাত্র রাস্তা, নাকি সত্যি সত্যি কোনো ন্যাচারাল অল্টারনেটিভ আছে? এবার আসছি ভিডিওর সবচেয়ে কন্ট্রোভার্সিয়াল অংশে, অপারেশন কি সবসময় দরকার? একটা কথা খুব পরিষ্কারভাবে বুঝে নিন, সব গলস্টোন পেশেন্টের অপারেশন লাগে না। যদি স্টোনের আকার ছোট হয়, যদি কোনো রকম সিমটম বা লক্ষণ না থাকে, কোনো কমপ্লিকেশন না থাকে, তাহলে অনেক ক্ষেত্রে অবজারভেশনে রাখা হয়। কিন্তু যদি সিভিয়ার পেইন, ইনফেকশন, জন্ডিস, বাইল ডাক্ট ব্লকেজ, প্যানক্রাইটিস রিস্ক থাকে, তাহলে সার্জারি লাইফ সেভিং হতে পারে। এখানে একটা কথা ডেঞ্জারাস মিস্টেক অনেক মানুষই করে থাকেন, ইউটিউব দেখে ডিলে করতে করতে কমপ্লিকেশন বাড়িয়ে ফেলেন। এটা কখনো করবেন না। ন্যাচারাল উপায়ে স্টোন গলানো কি সত্যি সত্যি সম্ভব? কিন্তু এখানেও শুরু সবচেয়ে বড় কনফিউশন। কারণ ইন্টারনেট আপনাকে এক কথা বলছে,
আর মেডিকেল সায়েন্স বলছে আরেক কথা। এখন আসি সেই প্রশ্নে যেটা নিয়েই ইন্টারনেটে হাজার হাজার ভিডিও ঘুরছে। লেবুর রসে স্টোন গলে যাবে, অলিভ অয়েল ফাঁস করলে স্টোন বের হবে, 3 দিনে গল স্টোন ডিসঅ্যাপিয়ার, ইত্যাদি ইত্যাদি। এগুলো শুনতে বেশ এক্সাইটিং লাগে, কিন্তু সায়েন্স কি বলে? বাস্তবে বেশিরভাগ গল স্টোন পুরোপুরি ডিজলভ করা খুব সহজ নয়, বিশেষ করে বড় স্টোন। কিছু ছোট কোলেস্ট্রল স্টোনের ক্ষেত্রে বাইল সল্ট বেসড মেডিসিন ব্যবহার করা হয়, কিন্তু কয়েক মাস থেকে কয়েক বছর সময় লাগতে পারে। আবার সব স্টোনের ক্ষেত্রে কাজও করে না। বেশিরভাগ ক্ষেত্রে এই স্টোন আবার ফিরেও আসতে পারে। তাহলে ন্যাচারাল অ্যাপ্রোচের আসল ভূমিকা কি? আসল লক্ষ্য হলো নতুন স্টোন ফরমেশন কমানো, বাইল ফ্লো ইমপ্রুভ করা, গলব্লাডার ফাংশন সাপোর্ট করা। অনেকেই ভাবেন গলব্লাডার কেটে বাদ দিলে কোনো সমস্যা হয় না। এই কথাটি আংশিক সত্যি, মানুষ গলব্লাডার ছাড়াও বাঁচতে পারে, কিন্তু এর মানে এই নয় যে অর্গানটা ইউজলেস। অপারেশনের আগে বাইল গলব্লাডারে জমা থাকতো, এখন সেটা সরাসরি ইন্টেস্টিনে যেতে থাকে। ফলে কিছু মানুষের হতে পারে ফ্যাটি ফুড ইনটলারেন্সি, ব্লটিং, লুজ মোশন, ইনডাইজেশন, ফ্রিকোয়েন্ট বাউল মুভমেন্ট, বিশেষ করে অপারেশনের প্রথম কয়েক মাস। আবার অনেকের সারা জীবনই কিছু না কিছু সমস্যা হয়ে থাকে। এই মুহূর্তে যারা ভিডিওটি দেখছেন তারা কমেন্টে জানান গলব্লাডার অপারেশনের পরবর্তী সময়ে আপনার কি ধরনের সমস্যা হচ্ছে আর কোথা থেকে আপনারা ভিডিওটি দেখছেন সেটি জানাতেও ভুলবেন না। আমি আপনাদের প্রতিটি কমেন্ট নিজে পড়ি এবং ব্যক্তিগতভাবে উত্তর দেই। আমাদের শরীর কখনো হঠাৎ অসুস্থ হয় না, ভিতরে ভিতরে ইমব্যালেন্স তৈরি হয় আর একদিন সেটা রোগ হয়ে সামনে আসে। গলস্টোনও ঠিক তেমনই। আজ যদি আপনি শরীরের ছোট ছোট ওয়ার্নিং গুলিকে গুরুত্ব দেন, তাহলে হয়তো ভবিষ্যতের বড় কমপ্লিকেশন এড়ানো সম্ভব। মনে রাখবেন, শুধু স্টোন রিমুভ করাই সলিউশন নয়, আসল সলিউশন হলো কেন স্টোন হলো সেটা বোঝা। আপনারা একটু ভেবে দেখুন তো, গলস্টোন তৈরি হওয়ার মূল কারণ যদি লিভারের পিত্ত তৈরির ভারসাম্যহীনতা হয়, তাহলে শুধু গলব্লাডার বাদ দিয়ে দিলেই বা স্টোন বের করে দিলেই কি সমস্যার সম্পূর্ণ সমাধান হবে? লিভারের পিত্তের গুণগত সমস্যা, যার জন্য পিত্তথলিতে পাথর হয়ে থাকে, সেটা ঠিক না করলে ভবিষ্যতে আবারও বাইল ডাক্টে পাথর তৈরি হতে পারে। কারণ পাথর তৈরি হওয়ার কারণটা যদি দূর না করেন, তাহলে শরীর অন্য জায়গায় আবার নতুন কোনো সমস্যা তৈরি করবে। আজকের ভিডিওটি যদি আপনাদের নতুন করে ভাবতে শেখায়, তাহলে ভিডিওটি লাইক করুন এবং শেয়ার করুন। আর এই ধরনের ইনফরমেটিভ ভিডিও পেতে এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন, নোটিফিকেশন বটনটি অন করে রাখুন। আবার দেখা হবে নতুন কোনো ভিডিওতে, নতুন কোনো সময়ে। ততক্ষণ পর্যন্ত আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন। নমস্কার।